ইস্টবেঙ্গল বনাম আলটিন আসিরের ম্যাচ হয়ে গেল। ঘরের মাঠে ৩-২ গোলে ইস্টবেঙ্গল হারল এবং এই ম্যাচটা হেরে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যেতে পারল না। এমন কিছু প্লেয়ার এত খারাপ খেলেছে সেই নিয়ে কিছু বলার নেই। তো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, সেগুলো নিয়ে কথা বলার সাথে সাথে হেক্টর ইউজ থেকে নিয়ে কথা বলার রয়েছে। গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এবার মুখ খুলল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। কি জানিয়েছে ইস্টবেঙ্গলের কোচ, সমস্ত নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকন অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গল কিন্তু সেইভাবে অতটা ভালো ফুটবল খেলতে পারেনি, কারণ বল পজিশনের দিকে তাকালে দেখা যাবে যে বল পজিশন অনেকটা বেশি কিন্তু ছিল আলটিন আসিরের, কিন্তু গোলে শট মারা বা শট অন টার্গেট দুটো দলেরই সমমানের থাকলেও কিন্তু ইস্টবেঙ্গলের কপালটাও কালকে খুব একটা ভালো যায়নি। দুটো ক্ষেত্রে কিন্তু বারে লাগে। প্রথমে ডেভিডের শট মানে হেড বারে লেগে ফিরে এসেছিলো, যাই হোক সেখান থেকে গোল পাওয়া গিয়েছিল, তো সেটা কিন্তু গোল হয়ে যেত। এর পরবর্তী সময়ে আমরা দেখলাম যে অপোনেন্টের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের দিকেও বল চলে গিয়েছিল, কিন্তু সেটাও বারে লেগে ফিরে এসেছিল। তো ফুটবলে লাকটাও দরকার হয়, তো সেই লাকটা কিন্তু ইস্টবেঙ্গলের ছিল না। তার উপরে ইস্টবেঙ্গলের যে ডিফেন্স নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। মোহাম্মদ রাকিব এবং মহেশকে প্রথম দিকেই তুলে নিতে হয় সেকেন্ড হাফে। তো রাকিবকে তুলে নেওয়ার কারণ হচ্ছে তার পেশিতে বারবারই টান লাগছিল, তারপরও যতটা পেরেছে সে খেলে গেছে। এবং রাকিব এবং নিশুকে দিয়ে যে চলবে না সেটা কিন্তু আমরা সিজনের প্রথম থেকেই বলেছি যে একটা সিজনের মধ্যে তাদের পারফরমেন্স কিন্তু একদম আহামরি প্রচুর ভালো হবে না। তো সেই জায়গায় অবশ্যই ভালো প্লেয়ার দরকার। তো তাদের ব্যাকআপ হিসাবে ভাবাটাই উচিত ছিল, কিন্তু ব্যাকআপ প্লেয়ার যখন ফার্স্ট 11-এ খেলে তো যেরকমটা হওয়ার সেরকমটাই হয়েছে। আর মহেশের খেলা দিনে দিনে এত খারাপ হয়ে যাচ্ছে কেন, সত্যি এটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। গত সিজনের পর্যন্ত মহেশের যা পারফরমেন্স ছিল, এই সিজনে 3টে ম্যাচে মহেশের ছিটে ফোটাও কিন্তু দেখা যাচ্ছে না তার পারফরমেন্সে। এবং মহেশের মেন সমস্যা হয়ে যাচ্ছে, তাকে তার পজিশন ছেড়ে খেলতে হচ্ছে। কালকে যে গোলটা হয়েছে সেক্ষেত্রে মহেশ যদি ডিফেন্স করতে আসে আর অপোনেন্ট প্লেয়ারদের যেরকম বডি স্ট্রাকচার, সেখানে তো এমনিই পারবে না। আর তারা খুব সুন্দরভাবে অফসাইড ট্র্যাপ বিট করে সেখান থেকে গোল করেছে। আর ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে যা অবস্থা দেখছিলাম মনে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন, কোনো রকম একটা সেভ নেই, যে যার মতন দাঁড়িয়ে রয়েছে। লালের পারফরমেন্স নিয়ে কি বলবো, লালকে দীর্ঘমেয়াদী চুক্তিটা দিয়ে মনে হয় ভুল হয়েছে। তার আগে পর্যন্ত ভালো লাল খেলতো, দীর্ঘমেয়াদী চুক্তির পরই এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার পরই কিন্তু লালের পারফরমেন্স প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে। যখন তখন মাথা গরম করে, বল ঠিকঠাক ধরতে পারে না, সঠিক পাস বাড়াতে পারে না, ব্যাক পাসের উপরই খেলাটা নির্ভর করে, সামনের দিকে যে পাস বাড়াতে হয় সেটা কিন্তু ভুলে গেছে প্রায় লাল। তো এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলের। এর সাথে সাথে হেক্টর ইউজতে, তো হেক্টরকে কিন্তু যে 14 তারিখে ম্যাচে পাওয়া যাবে না সেটা বলে দিয়েছিলাম, 14 তারিখেও পাওয়া গেল না, আজকে হয়ে গেল 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিনও কিন্তু হেক্টরের কোনো রকম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো কালকে ম্যাচ শেষে কিন্তু ইমামির শীর্ষকর্তাদের জিজ্ঞাসা করা হলে বলে যে হেক্টর খুব তাড়াতাড়ি আসবে, এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে জিজ্ঞাসা করা হলেও সে বলে যে হেক্টর খুব তাড়াতাড়ি আসবে। তো তাড়াতাড়ি আসবে তো শোনা যাচ্ছে হয়তো 18 তারিখের পরে আসবে, এতটাই তাড়াতাড়ি আসবে। তো হেক্টরকে নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যা বাড়ছে। এছাড়া যেটা গোল নিয়ে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু মিক্সড রিয়াকশান রয়েছে। কিছু মানুষ মনে করছে সেটা ফাউল, কিছু মানুষ মনে করছে না ফাউল। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও সেটাই জানিয়েছে যে এটা কীভাবে গোলটাকে ক্যান্সেল করা হলো সেটা জানা নেই, সেটা সাংবাদিকরা বা যারা খেলা দেখেছে তারাই বলতে পারবে। কোচও কিন্তু খুব একটা খুশি নয় এই গোলটা ক্যান্সেল হওয়া নিয়ে, কারণ তার হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, বল প্রথমে তার কাছে ছিল, কিন্তু বল বাউন্স করার জন্য বল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লেটন সেখানে ফিনিশ করেছিল। আর সেখানে কোনো রকমভাবে যদি ফাউল হতো তাহলে যে সাইড রেফারি রয়েছে, লাইসম্যান রয়েছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্ল্যাগ আপ করতো। তার ফ্ল্যাগ কোনো আপ নেই, তার কোনো রকম মুভমেন্ট নেই, সে দাঁড়িয়েছিল। আর অপর দিক থেকে অস্ট্রেলিয়ান রেফারি এসে সে কিন্তু বলতে গেলে গোলটাকে ক্যান্সেল করলো, কোনো রকম ক্যান্সেলের জায়গায় ছিল না। তারপর অ্যাড অন টাইম নিয়ে কালকেই আমরা কথা বলেছি, তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচও সেটা জানিয়েছে। বারবারই অপোনেন্ট দল কিন্তু মাঠে শুয়ে সময় কাটিয়েছে, সেই জায়গায় অ্যাড অন টাইমও খুব বেশি দেওয়া হয়নি। আর অ্যাড অন টাইমেও তারা শুয়ে কাটিয়েছে, সেখানেও কিন্তু টাইম বাড়ানো খুব একটা হয়নি। তো সমস্ত দিক মিলিয়ে মিশিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে পরিকল্পনা মাফিক হারানো হয়েছে। আর যেখানে আইএসএলে এত খারাপ মানের রেফারি হয়, তার থেকেও খারাপ মানের রেফারি কালকে হয়েছে, কিছু বলার নেই রেফারিদের নিয়ে। ভিএআর তো আমাদের ইন্ডিয়াতে আসবে না, তো সেক্ষেত্রে রেফারি যার ম্যাচ তার এটাই হয়েছে।
আর এটাও মানতে হবে অপোনেন্ট দল কিন্তু ফিজিক্যালি প্রচণ্ড স্ট্রং। এবার অনেকে হয়তো মার্কেট ভ্যালু নিয়ে তুলনা করছে, মার্কেট ভ্যালু ভাই কিচ্ছু হয় না। মার্কেট ভ্যালু বা ট্রান্সফার মার্কেটে যেগুলো দেখায় সেগুলো সম্পূর্ণ একটা মন গড়া ব্যাপার। তো তাদের বেশিরভাগ প্লেয়ারদের মার্কেট ভ্যালু 0 রয়েছে, তার মানে কি তারা কোনো রকম স্যালারি পায় না? তাদের 11 কোটি টাকা মার্কেট ভ্যালু দেখাচ্ছে, তাদের স্কোয়াডটা গিয়ে দেখে এসো, তাদের বেশিরভাগ প্লেয়ারের পাশে মার্কেট ভ্যালু নেই, তার মানে কি তারা 11 কোটি টাকার টিম? কখনোই নয়। তারা বিদেশি প্লেয়ার, এটা মানতে হবে। তুর্কমেনিস্তান আমাদের দেশের থেকে মানে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আমাদের দেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, আমাদের দেশ নিচের দিকে দলেদের কাছে হেরে যায়। তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের যে কতটা খারাপ অবস্থা এই সমস্ত বিদেশি প্লেয়ারদের সঙ্গে খেলা দেখলেই বোঝা যায়। যাই হোক, তবু তো ইস্টবেঙ্গল 3-2 গোলে হেরেছে। এর আগে আমরা মোহনবাগান সুপার জায়েন্টকেও দেখেছিলাম, মানে মনে হয় 5-0 না 6-0 গোলে কিন্তু বিদেশি ক্লাবের কাছে হারতে। ওড়িশাকেও দেখেছিলাম বসুন্ধরার কাছে হারতে। তো এরকম হয়েই থাকে। আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ফিজিক্যালি স্ট্রং নয়, তাদের কোয়ালিটি বা তাদের ফুটবল বুদ্ধি অনেকটা কিন্তু পিছিয়ে রয়েছে। যতই আমাদের ISL এর র্যাঙ্কিং অনেক ভালো হোক না কেন, কিন্তু আমাদের জাতীয় দলের প্লেয়ারদের অবস্থা সত্যিই খারাপ। আর বিদেশি প্লেয়ারদের চোট আঘাত নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছে। ক্লেটন সিলভা, ডিয়ামান্টাকো সম্পূর্ণরূপে ফিট নয়। তার মধ্যে মাদিতালাল সাউল যতটা খেলেছে ভালো খেলেছে। হিজাজির খেলা উচিতই ছিল না, যেরকমভাবে তার পায়ে ব্যান্ডেজ করা ছিল, তারপরও হিজাজি দলের জন্য খেলেছে। হিজাজির উপর কিন্তু দিনে দিনে ভালোবাসা অনেক বাড়ছে, কারণ এত ইনজুরির পরেও কিন্তু সে দলের জন্য খেলছে। তো ভালো লাগলো যে প্লেয়াররা পারফরমেন্স যেরকম করেছে, লড়াই করেছে, খেলায় হার জিত আছে, মেনে নেওয়া ভালো। আর যা হয় ভালোর জন্য হয়। এই AFC চ্যালেঞ্জ লিগে গেলে যে কত গোল খেত ইস্টবেঙ্গল, সেটা মানে ভাবনা চিন্তা করলেই কিন্তু খুব ভয় লাগে। তো তার থেকে চ্যালেঞ্জ লিগ অনেক ভালো। সেখানেও কিন্তু দেশের হয়েই প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল, এবং চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করার আশা করা যেতে পারে। আর চ্যাম্পিয়ন্স লিগে সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল মোহনবাগান বলে নয়, আমাদের ভারতবর্ষের এমন কোনো ক্লাবের এখনও ক্ষমতা হয়নি যে চ্যালেঞ্জ লিগে খুব একটা ভালো ফলাফল করা। এর আগেও মুম্বাই সিটি এফসিকে দেখেছিলে তো তোমরা, কি অবস্থাটাই না হয়েছিল। তো মুম্বাই সিটি এফসি অনেক ভালো দল, মোহনবাগানও ভালো দল। আশা করা যায় যে মোহনবাগান ভালো কিছু করবে, কিন্তু আমি যেটা মনে করি যে চ্যাম্পিয়ন্স লিগ খেলার থেকে চ্যালেঞ্জ লিগ কিন্তু অনেক ভালো। কিন্তু কে বা চায় যে টপ লিগ ছেড়ে সেকেন্ড টপ লিগে খেলতে? তো যেটা হয়েছে সেটা মেনে নাও। এর আগেও এমন অনেক ঘটনা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছে, যেটা হলে কি হতো জানা নেই, কিন্তু না হয়ে ভালো হয়েছে। তো এক্ষেত্রেও সেটাই হয়তো একটুখানি মনকে সান্ত্বনা দাও যে চ্যাম্পিয়ন্স লিগ হলে ভালো হতো, এবং সেখানে হয়তো দেখতে ভালো লাগতো যে চ্যাম্পিয়ন্স লিগ খেলছি। কিন্তু চ্যালেঞ্জ লিগে যদি চ্যাম্পিয়ন হয় তার থেকে খুশি হওয়ার কিছু নেই। বা চ্যালেঞ্জ লিগে যদি গ্রুপ পর্ব থেকে পরবর্তী সময় ইন্টারজোনাল থেকে যদি সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত যদি ইস্টবেঙ্গল যেতে পারে, সেটাও কিন্তু অনেক ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য। আর 2-3 দিন বাদেই ডার্বি ম্যাচ রয়েছে, সেখানেও কিন্তু এই এত ইনজুরি থেকে কি করে রিকভারি করে টিম নামবে সেই নিয়ে যথেষ্ট সমস্যা। রাকিব যদি না খেলতে পারে, তো সেই জায়গায় রাইট ব্যাক নেই। প্রভাত লাগড়া এখনও পর্যন্ত 30 মিনিট কি 35 মিনিট খেলার মতন জায়গায় রয়েছে। তো সেই জায়গাতে সমস্যা বাড়ছে, হয়তো রিজার্ভ টিমের কোনো প্লেয়ারকে প্রমোট করে খেলাতে হতে পারে। তো সমস্যা রয়েছে বেশ কিছু। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।